বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমরা ঈদুল আজহা পার করার পর আজকে আবার অনলাইন ক্লাস নিয়ে হাজির হলাম। তো আমি হুসনে আরা হেনা, প্রভাষক, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে প্রথম পত্রের একটি অধ্যায়ের উপর আলোচনা করব। আজকে আমি যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র 10ম অধ্যায়। 10ম অধ্যায়ের বিষয়ের নাম হচ্ছে লেআউট। আজকে আমি তোমাদের 10ম অধ্যায়ের লেআউটের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি তোমাদের এখানে তুলে দিয়েছি। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে। সেগুলো হচ্ছে বিন্যাসের ধারণা, একটি উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য, বিন্যাসের উদ্দেশ্য, বিন্যাসের বিবেচ্য বিষয়। এখন আমাকে জানতে হবে বিন্যাস কি। আসলে ইংরেজি যে লেআউট, এই লেআউটের বাংলা শব্দই হচ্ছে বিন্যাস। এখন আমরা আগে জানি যে বিন্যাস কি। দেখো, বিন্যাসের ধারণা। বিন্যাস বলতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, যন্ত্রপাতি এবং কর্মকেন্দ্রের নকশাকরণকে বোঝায়। আমি আবার বলছি, বিন্যাস বলতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, যন্ত্রপাতি এবং কর্মকেন্দ্রের নকশাকরণকে বোঝায়। অন্যভাবে বলা যায়, কারখানা বা অফিসের প্রয়োজনীয় যন্ত্রপাতি, আসবাবপত্র, অন্যান্য সরঞ্জামকে কাঙ্ক্ষিতভাবে সাজিয়ে রাখাকে বিন্যাস বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমি যে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবা, আমি একটি 3 পিস পরে আছি, একটি জামা পরে আছি। এই জামা কোনো সুতা থেকে তৈরি হয়েছে। তো এই সুতা থেকেই কাপড় তৈরি করা হয়। সেগুলো এই সুতা কোনো টেক্সটাইল মিলে সুতা থেকে কাপড় তৈরি করা হয়, কোনো টেক্সটাইল মিলে। তোমরা হয়তো লক্ষ্য করবে, কোনো টেক্সটাইল মিলে তোমরা গেলে দেখতে পাবে যে এই টেক্সটাইল মিলগুলোতে বিভিন্ন বড় বড় মেশিন, যন্ত্রপাতিগুলো একের পর এক সাজিয়ে রাখে। কারণ কি, দেখা যায় সাজিয়ে রাখার অর্থই হচ্ছে, যখন এই কাপড়গুলো তৈরি হয় তখন একটার পর একটা এক মেশিন থেকে আরেক মেশিনে স্বয়ংক্রিয়ভাবে সেই কাপড়গুলো চলে যায়। একটা পর্যায়ে সেই সুতা থেকে একদম কাপড় হয়ে বের হয়। এখন আমরা বলতে পারি, এই যে মেশিনগুলো একের পর এক সাজিয়ে রাখা হয়েছে এবং সেগুলো থেকে যে কাপড় তৈরি হয়েছে, সর্বশেষে যে কাপড়টা বের হয়ে আসে, এটাই হচ্ছে লেআউট বা বিন্যাস। তোমরা লক্ষ্য করলে আরো দেখতে পাবে যে, তোমরা কোনো ব্যাংকে যাও, সেখানেও তোমরা দেখতে পাবে যে ব্যাংকের কাজের সুবিধার্থে এক একটা ডেস্ক এক একভাবে রাখা হয়। কারণ কি, কাজের সুবিধার্থে তাদের কাজগুলোকে সহজ করার জন্য এই ডেস্কগুলো একের পর এক সাজিয়ে রাখা হয়। একটা পর্যায়ের পর দেখা যায়, তুমি টাকা উত্তোলন করতে যাও বা টাকা জমা দিতে যাও, সেই ক্ষেত্রে ওই একের পর এক সেগুলো চলে আসে, কাজগুলো হয়ে যায়। তো এটাই হচ্ছে বিন্যাস। তেমনি তুমি তোমরা প্রত্যেকটা জায়গায় এই বিন্যাসের লক্ষ্য করবে। কোনো বাড়িতে হোক, অফিস আদালত হোক, কারখানা হোক, সব জায়গাতেই এই বিন্যাসের মাধ্যমেই কাজগুলো পরিচালনা করা হয়। তো আমরা বলতে পারি, এই বিন্যাস হচ্ছে কি, আমার কাজের সুবিধার্থে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা বা পৌঁছানোর জন্য আমরা যেই উৎপাদন থেকে শুরু করে একদম চূড়ান্ত ভাবে কোনো পণ্য আসা পর্যন্ত যে কার্যাবলীগুলো সম্পন্ন করা হয়, সেটাই হচ্ছে বিন্যাস। আমরা এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য। আমরা আগেই বলেছিলাম যে বিন্যাস যদি সঠিকভাবে না হয়, তাহলে সেক্ষেত্রে আমার উৎপাদন কার্য সঠিকভাবে সম্পন্ন সম্ভব নয়। তার জন্য আমাদের একটি উত্তম বিন্যাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা আজকে আলোচনা করব। তো দেখো, প্রথম হচ্ছে পর্যাপ্ত স্থান। পর্যাপ্ত স্থান বলতে আমার উৎপাদন কার্য সম্পাদন করার জন্য যতটুকু জায়গার দরকার সেই স্থানটাকে বোঝায়। এখন সেক্ষেত্রে একটি উত্তম বিন্যাস করতে গেলে বা পরিকল্পনা গ্রহণ করতে গেলে আমাকে আগে বিবেচনায় আনতে হবে যে সেখানে পর্যাপ্ত স্থান আছে কিনা। তো দেখা যায়, পর্যাপ্ত স্থান যদি না থাকে, সেক্ষেত্রে আমি উৎপাদন কার্য সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না। সেখানে আমাকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তো আমি উৎপাদন কার্য পরিচালনার জন্য যখন পরিকল্পনা গ্রহণ করব, তো প্রথমেই আমাকে পর্যাপ্ত স্থান এই বিষয়টির উপর বিবেচনায় আনতে হবে। কারণ
পর্যাপ্ত স্থান এমনভাবে হতে হবে যে আমি উৎপাদন কার্যে যে আমার যন্ত্রপাতি, যে কার্যক্ষেত্রে যে পরিচালনা করার জন্য যে সব বিষয়গুলো থাকবে সেগুলো সঠিকভাবে পরিচালনা করা যাবে। আর যদি পর্যাপ্ত স্থান না থাকে সেক্ষেত্রে কর্মীদের সন্তোষজনক মনোভাব থাকবে না, তারা কাজ করেও আনন্দ পাবে না, সেখানে কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হবে না। তাই আমাদের উৎপাদন কার্য সম্পাদন করার জন্য প্রথমে আমাকে পর্যাপ্ত স্থান, এই বিষয়টি আগে বিবেচনায় আনতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে স্থানের সর্বোচ্চ ব্যবহার। স্থানের সর্বোচ্চ ব্যবহার, আমি যেই স্থানটিতে আমার উৎপাদন কার্য সম্পাদন করব সেই স্থানটির সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত করতে হবে। আমরা ব্যাংকগুলো লক্ষ্য করলে দেখতে পাই নগদ উত্তোলনের জন্য যে সেই বিভাগগুলো আলাদা এবং সেই বিভাগের একটি কর্মকর্তা বিদ্যমান থাকে, তার কাজগুলো একই ধারায় সম্পন্ন হয়। আবার যখন আমরা টাকা প্রদান করি সেই বিভাগগুলো একই পর্যায়ে থাকে, কারণ কাজ করতে দেখা যায় তখন আমাদের সুবিধা হয়। তো এটাই হচ্ছে স্থানের সর্বোচ্চ ব্যবহার। এখন আমি যদি অনেক জায়গা উৎপাদনের জন্য অনেক জায়গায় ব্যবহার করি, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় উৎপাদন কার্য সঠিকভাবে সম্পন্ন করা যায় না, কারণ স্থানের সর্বোচ্চ ব্যবহার সবসময় নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমার যাতে স্থানের ব্যবহার অপচয় না হয়, আবার স্থানের যাতে সংকুলান না হয়। কারণ আমাকে যতটুকু স্থানের ব্যবহার নিশ্চিত করতে হবে ততটুকুই আমাকে স্থানের ব্যবহারটা করতে হবে। কারণ আমি আমার যন্ত্রপাতি, মেশিনারিজ এমনভাবে স্থাপন করব যাতে আমার স্থানের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত হয়। আমরা পরবর্তী অংশে দেখতে পাই সেটা হচ্ছে কর্মী নিরাপত্তা। আমরা বর্তমান বিশ্বে লক্ষ্য করলে দেখতে পাই সব জায়গাতেই কর্মী নিরাপত্তার বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা আনা হয়। কারণ কর্মীদের নিরাপত্তার বিষয়টি যদি না আনা হয় সেখানে কর্মীরা কাজ করে আনন্দ পায় না। তো আমরা যেই উৎপাদন কার্যই সম্পাদন করি না কেন আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো যখনই আমি উৎপাদন কার্য সম্পাদন করব বা বিন্যাসের প্রয়োজনীয়তা অনুভব করব, তো সেক্ষেত্রে আমাকে আগে বিবেচনায় আনতে হবে কর্মীদের নিরাপত্তার বিষয়টি। কারণ কর্মীরা যখন তাদের নিরাপত্তা নিশ্চিত হবে তখন তারা যে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবে। আর নিরাপত্তার বিষয়টি যদি না থাকে তো তারা কাজ করে কোনো কাজই আনন্দ পাবে না, তাদের মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে, তারা সঠিকভাবে কাজ করতে পারবে না, তাদের মধ্যে সবসময় একটা ভীতি কাজ করবে। তারা ঠিকভাবে কাজ না করলে তো দেখা যায় উৎপাদন কার্যও সঠিকভাবে সম্পন্ন হবে না। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা। কারণ সুস্থ পরিবেশই হচ্ছে সুস্থ মানসিকতা। কারণ যে কোনো কাজই আমরা করি না কেন সুস্থ পরিবেশটা আমাদের জন্য অপরিহার্য বিষয়। সেখানে এখন সেটা কারখানা হোক, বাড়িতে হোক বা ফ্যাক্টরিতে হোক বা বাহিরে হোক, যেখানেই হোক না কেন আমাদের সুস্থ পরিবেশ সবসময় নিশ্চিত থাকতে হবে। তো যখন আমি কোনো কারখানাতে বা কোনো উৎপাদন কার্য সম্পাদন করব সেক্ষেত্রে আমাকে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে। তার আগে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কৃত্রিম আলো বাতাসের ব্যবস্থা না হয়ে প্রাকৃতিক আলো বাতাসটাকেই গুরুত্ব দিতে হবে বেশি। কারণ প্রাকৃতিক আলো বাতাসে কৃত্রিম আলো বাতাসের চাইতে প্রাকৃতিক আলো বাতাসটা আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী। তো কর্মীদের যাতে প্রাকৃতিক আলো বাতাসটাই থাকে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি যখন বিন্যাস করব তখন আমাকে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যাতে আলো বাতাস সহজেই সেই জায়গাতে প্রবেশ করতে পারে। এখন আমি আমার কারখানার যন্ত্রপাতিগুলো এমনভাবে স্থাপন করলাম যে সেখানে আলো বাতাসের কোনো ব্যবস্থা নেই, তো সেক্ষেত্রে কর্মীরা অসুস্থ হয়ে যাবে এবং অসুস্থ হলে সেখানে তারা সঠিকভাবে কাজ করতে পারবে না। তারা সঠিকভাবে কাজ না করতে পারলে বিন্যাসও সফলভাবে সম্পন্ন হবে না এবং উৎপাদন কার্যও সঠিকভাবে সম্পাদন হবে না। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কার্যকেন্দ্রের কম দূরত্ব। প্রত্যেকটা জায়গায় লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা জায়গারই একটা নির্দিষ্ট বা একটা প্রধান কক্ষ থাকে, সেখান থেকেই কাজগুলো সঠিকভাবে পরিচালনা করা হয়। তো সেটাই হচ্ছে কার্যক্ষেত্র। তো কার্যকেন্দ্র যেটা
সেই কার্যকেন্দ্র যদি আমার বিন্যাস যেখানে আমি করছি বা আমি যেখান থেকে আমার কাজটা পরিচালনা করছি, সেই কার্যকেন্দ্রটা যদি ওই বিন্যাসের জায়গা থেকে অনেক দূরত্বে অবস্থান করে, মানে অনেক দূরে অবস্থান করে, তো সেক্ষেত্রে কাজের সময় বেশি লাগে, শ্রম বেশি লাগে, আর কাজটাও সঠিকভাবে সম্পন্ন করা যায় না। তো আমাকে আগে লক্ষ্য রাখতে হবে যে কার্যকেন্দ্রের কম দূরত্ব যাতে বজায় থাকে, যাতে বিন্যাসটা এমনভাবে সম্পন্ন করা হয় যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় বা এক বিভাগ থেকে অন্য বিভাগ বা এক স্থান থেকে অন্য স্থান, এক কক্ষ থেকে আরেক কক্ষ, যাতে সহজেই কাজটা সুচারুভাবে বা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। আমরা পরবর্তী অংশে যাচ্ছি, সেটা হচ্ছে সহজ আগমন ও প্রস্থান। প্রত্যেকটা অফিসে বা কারখানা যেখানে আমরা যাই না কেন সেখানে দেখি কর্মীদের আগমনের একটা বিষয় থাকে এবং প্রস্থানের একটা বিষয় থাকে। তো আমি কারখানাটা এমনভাবে বিন্যাস করব যাতে কর্মীদের আগমন প্রস্থান এই জায়গাটা যাতে তাদের সহজ হয়। কারণ আমি এমনভাবে বিন্যাস করলাম যাতে কর্মীরা তাদের আগমন প্রস্থান বা অনেক দেখা যায় গার্মেন্টস সেক্টরগুলোতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে সেখানে অনেক কর্মী একসাথে ঢুকে আবার অনেক কর্মী একসাথে বের হয়। সেখানে যদি বিন্যাসটা সঠিকভাবে সম্পন্ন না হয় তাহলে তাদের কাজে ব্যাঘাত ঘটে, তারা প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হয়, তারা সমস্যা ফিল করে। তো আমাকে বিন্যাস এমনভাবে পরিচালনা করতে হবে যাতে আমার সহজে কর্মীরা আগমন করতে পারে এবং সেখান থেকে প্রস্থান করতে পারে। কাজেই বলা যেতে পারে যে উত্তম বিন্যাসের ক্ষেত্রে আমি যখন পরিকল্পনা করব তখন আমাকে আগমন প্রস্থানের বিষয়টি বিবেচনা করেই আমাকে বিন্যাসটা সম্পন্ন করতে হবে। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি নমনীয়তার সুযোগ। নমনীয়তার সুযোগ হচ্ছে প্রত্যেকটা অফিস বা প্রত্যেকটা কারখানায় নমনীয়তার সুযোগ থাকা উচিত। নমনীয়তার সুযোগ বলতে প্রত্যেকটা অফিসে যে নিয়ম কানুনগুলো থাকে সবসময় যে একই নিয়ম থাকবে সেটা আসলে তাহলে মানে কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব হবে না। সেক্ষেত্রে নমনীয়তার সুযোগ থাকতে হবে। প্রতিনিয়ত যে নিয়মগুলো রয়েছে যে সেটাই যে সবসময় বিদ্যমান থাকবে, সেটা যে পরিবর্তন করা যাবে না এরকম বিষয়টা না। বিষয়টা হচ্ছে সেটা নমনীয়তার সুযোগ থাকতে হবে। দ্যাট মিনস সেই যে বিষয়গুলো থাকে অফিসের নিয়ম কানুন, যে আইন কানুন যেগুলো থাকে সেগুলো পরিবর্তনের একটা সুযোগ থাকতে হবে। যে এখন এক নিয়মে চলছে, যে ভবিষ্যতে আমার অফিস পরিচালনার জন্য আমার প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য আমি হয়তো আমার নিয়মগুলো আমি পরিবর্তন করতে চাই, সেই নমনীয়তার বিষয়টা থাকতে হবে। এই নমনীয় বিষয়টা যদি না থাকে তো সেক্ষেত্রে কর্মীরা কাজের স্পৃহা পায় না, তারা একই ধারায় চলে। তো দেখা যায় কাজেও নতুনত্বর কোনো সুযোগ থাকে না এবং উৎপাদন কাজেও ব্যাঘাত ঘটে। তো সেক্ষেত্রে বিন্যাসের ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে, নমনীয়তার সুযোগ থাকতে হবে। এখন আমরা বলতে পারি বিন্যাসের ক্ষেত্রে নমনীয়তার বিষয়টা কি। একই জায়গায় যে সবসময় বিন্যাসের ক্ষেত্রে নমনীয়তার বিষয়টা হচ্ছে এরকম যে একই জায়গায় সবসময় যে একই মেশিন বা একই যন্ত্রপাতি একই মেশিন অবস্থান করবে এরকম না। যে আমি মনে করলাম ভবিষ্যতে আমার এখান থেকে আমি আমার মেশিনটি বা আমার যন্ত্রপাতি আমি এখান থেকে সরিয়ে নিব, সেই বিষয়টি কথা বলছি আমি। তো দেখা যায় আমি ভবিষ্যতে আমার কাজের সুবিধার জন্য বা আমাকে উৎপাদন কাজে সফলভাবে করার জন্য আমি আমার মেশিনটি আমি অন্য জায়গায় স্থানান্তর করতে চাই, সেক্ষেত্রে এই নমনীয়তার বিষয়গুলো থাকতে হবে। তো বিন্যাসের ক্ষেত্রে আমাকে এই নমনীয়তার বিষয়টি বিবেচনায় আনতে হবে। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি সহজ সমন্বয়। সহজ সমন্বয় বলতে কর্মীদের মধ্যে এক বিভাগ অন্য বিভাগের সাথে যে সমন্বয় সাধন সেটাকে বোঝাচ্ছে। যে আমরা আসলে একজন কাজ করি না, যখন আমরা কোনো প্রতিষ্ঠান, কোনো কারখানা, কোনো অফিসে কাজ করি তখন সেক্ষেত্রে অনেকগুলো বিষয় বিদ্যমান থাকে। সেই অনেকগুলো বিষয়গুলো হচ্ছে আমাকে সমন্বয় থাকতে হবে। তো আমরা যদি এক কর্মী অন্য কর্মীর সাথে বা এক বিভাগ অন্য বিভাগের
যদি সমন্বয় না থাকে, তো সেক্ষেত্রে কাজের কোনো গতি থাকে না বা কাজের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সমন্বয় না থাকলে তাদের মধ্যে ভালো সম্পর্ক সৃষ্টি হয় না, তারা একে অপরের সাথে সমন্বয় না করলে কাজেও দূরত্ব সৃষ্টি হয়, কাজের সমস্যার সৃষ্টি হয়, কাজগুলো করতে সময় বেশি লাগে, শ্রম বেশি লাগে, সবকিছুই ব্যাঘাত ঘটে। তো যখন আমরা বিন্যাস করব সেই ক্ষেত্রে বা একটা উত্তম বিন্যাসের জন্য সমন্বয় সাধনটা অপরিহার্য বিষয়, আর সেইভাবেই সমন্বয় করা উচিত যাতে এক বিভাগ অন্য বিভাগের সাথে সহজেই সমন্বয় করতে পারে। তো আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি গুদাম ঘরের অবস্থান। আমরা সব সব উৎপাদন কার্য সম্পাদন করার পরই আমাদের গুদাম ঘরের প্রয়োজন অনুভব করি। তো সেই গুদাম ঘরের অবস্থানটা অবশ্যই কারখানা থেকে বা ফ্যাক্টরি থেকে কাছাকাছি অবস্থান করতে হবে, কারণ গুদাম ঘর যদি আমার কাজের জায়গা থেকে অনেক দূরে অবস্থান করে, সেক্ষেত্রে আমার কাঁচামাল সবসময় প্রতিনিয়ত আমি আনতে পারবো না, বা আমার যখন যেই সময় যেই জিনিসটি দরকার বা প্রয়োজন তখন আমরা সাথে সাথে সেই জিনিসটি পাবো না। তো দেখা যায় তখন উৎপাদন কাজে ব্যাঘাত ঘটবে। তো বা আমি আমার উৎপাদন কাজ সম্পন্ন করার পরও আমি যখন গুদাম ঘরে অবস্থান করব, সেখানে যদি দূরত্বটা বেশি হয় তাহলে আমার উৎপাদন কাজও সঠিকভাবে সম্পন্ন হবে না। তো আমরা যখন একটি উত্তম বিন্যাস বিবেচনা করব, তখন আমাকে অবশ্যই গুদাম ঘরের অবস্থানটা নিশ্চিত থাকতে হবে, যাতে এটা উৎপাদন কার্য জায়গা থেকে এই গুদাম ঘরের অবস্থানটা অবশ্যই সহজ হয়। তো আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আনন্দদায়ক পরিবেশ। আমরা সবাই আনন্দ পেতে চাই, আমাদের আনন্দ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো যখন আমরা একটা কারখানায় অবস্থান করি বা একটা ফ্যাক্টরিতে অবস্থান করি, আমরা সেই জায়গাটাতে অনেকটা সময় অতিবাহিত করি, অবস্থান করি। তো সেই জায়গাটায় আমাদের পরিবেশটা হতে হবে আনন্দদায়ক, সবসময় হাসি খুশি মজার জায়গা। তো সেই জায়গাটায় যদি আমরা আমাদের মধ্যে বিষণ্ণতা, আমাদের যদি মনোক্ষুণ্ণতা কাজ করে, তো সেখানে আমরা সফলভাবে কাজ করতে পারবো না। তো বিন্যাসের ক্ষেত্রেও বিষয়টা এরকম হতে হবে, সেখানে একটা আনন্দদায়ক পরিবেশ বিরাজ করবে। তো আনন্দদায়ক পরিবেশ বিরাজ করলে কর্মীরা সহজেই তার কাজে আনন্দ পাবে এবং তাদের কাজে স্পৃহা বাড়বে, উৎসাহ বাড়বে, তারা সহজেই কাজটি সম্পন্ন করতে পারবে। তো আমরা দেখতে পাই যে উত্তম বিন্যাসের ক্ষেত্রে আমাদের আনন্দদায়ক পরিবেশটা অপরিহার্য বিষয়, কারণ আনন্দদায়ক পরিবেশেই কর্মী তার স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে, তারা কাজের কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম থাকে, তারা সফলভাবে কাজটি সম্পন্ন করতে পারে। তো আমরা বলতে পারি যে একটি উত্তম বিন্যাসে একটি উৎপাদন কাজের জন্য একটি উত্তম বিন্যাস হচ্ছে অপরিহার্য বিষয়। তো আমরা এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিন্যাসের উদ্দেশ্য। আমরা যে কোনো কাজই করি না কেন আমাদের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, তেমনি উৎপাদন কাজেরও একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, বিন্যাসেরও কিছু নির্দিষ্ট উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য নিয়েই হচ্ছে বিন্যাস পরিচালনা করা হয়। উদ্দেশ্য ছাড়া কোনো কাজই সফল হয় না বা সফলভাবে সম্পন্ন করা যায় না। উদ্দেশ্যবিহীন কোনো কিছুই ঠিকভাবে হয় না। তো বিন্যাসের উদ্দেশ্যগুলো হচ্ছে বিন্যাসের ক্ষেত্রে তার কাজের গতিশীলতা আনয়ন করে। তো বিন্যাসের উদ্দেশ্যগুলো হচ্ছে স্থানের, আমরা এই বিষয়গুলো আগেও তোমাদের বলেছি, তো এখন আবার বলছি। বিন্যাসের উদ্দেশ্য হচ্ছে স্থানের যথাযথ ব্যবহার। এখন আমি আমার অফিসের বিন্যাসটা করলাম, কিন্তু সেটা যথাযথভাবে আমার স্থানের ব্যবহারটা নিশ্চিত হলো না, তো সেক্ষেত্রে আমার উদ্দেশ্যই ব্যাঘাত ঘটবে। তো আমার প্রথম উদ্দেশ্যই থাকবে স্থানের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। তো দেখা যায় আমি আমার বিন্যাস এমনভাবে করলাম, অফিস বিন্যাস এমনভাবে করলাম, সেখানে স্থানের যে ব্যবহার সেটা সঠিকভাবে সম্পন্ন হচ্ছে না, অপচয় হচ্ছে। তো আমাকে বিন্যাস এমনভাবেই করতে হবে যাতে আমার স্থানের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। তো আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি চলাচলের সুবিধা। আমরা যেহেতু অফিসে অনেক কাজ করি বা কারখানায় অনেক শ্রমিক কাজ করে, তো সেখানে তাদের প্রতিনিয়ত চলাচল করতে হয়। তো আমাকে বিন্যাস এমনভাবে করতে হবে যাতে চলাচলের সুবিধা হয়, কর্মীদের চলাচলে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, তারা যাতে সহজে চলাচল করতে পারে, তাদের কাজগুলো যাতে সহজে সম্পন্ন করতে পারে। তো সেক্ষেত্রে বিন্যাসের আরেকটি উদ্দেশ্য হচ্ছে চলাচলের সুবিধা। আমরা পরবর্তী অংশ দেখতে পাচ্ছি উপযুক্ত কার্যপরিবেশ সৃষ্টি।
উপযুক্ত কার্যপরিবেশ সৃষ্টি হচ্ছে আমরা যেখানে কাজ করছি সেখানে একটা পরিবেশ থাকতে হবে। যদি পরিবেশ অনুকূল না হয় সেখানে শ্রমিক কর্মীরা তাদের কাজ করে আনন্দ পায় না। সেখানে প্রতিকূলতা বিরাজ করলে তাদের মধ্যে সবসময় একটা ভয় ভীতি কাজ করে, তারা কাজ করে আনন্দ পায় না। তো সেখানে আমাদের একটা অনুকূল পরিবেশ থাকতে হবে। সেই পরিবেশটি হচ্ছে উপযুক্ত কার্যপরিবেশ সৃষ্টি। সেখানে কাজের একটা পরিবেশ থাকতে হবে। কাজের পরিবেশ থাকলে শ্রমিকরা তাদের কাজগুলো ঠিকভাবে সম্পন্ন করতে পারবে, তারা সহজেই তাদের কাজগুলো একে অপরের সাথে সমন্বয় করতে পারবে এবং একটা পর্যায়ে তারা দেখা যায় একটা ভালো পরিবেশের কারণে তাদের কাজটা সঠিকভাবে সম্পন্ন করবে এবং আমাদের নির্দিষ্ট যে লক্ষ্য থাকবে সেই লক্ষ্য তারা পৌঁছতে পারবে। তো আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শ্রমিক নিরাপত্তা বিধান। সারা পৃথিবী এখন শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে, কারণ শ্রমিকদের নিরাপত্তা যদি না থাকে সেখানে শ্রমিকরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই বিবেচনা আনতে হবে। তারা যদি সঠিকভাবে তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয় তাহলে তারা সহজে কাজ করে আনন্দ পায়, মজা পায়, তারা কাজের স্পৃহা পায়, তারা সহজে কাজটি সম্পন্ন করতে পারে। তো আমরা যখনই আমরা বিন্যাসের প্রয়োজনীয়তা অনুভব করব তখনই আমাদের শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা আনতে হবে। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি উপকরণের যথাযথ ব্যবহার। আমরা যখন কোনো উৎপাদন কার্য সম্পাদন করি সেখানে আমার বিভিন্ন উপকরণ থাকে, সেগুলি হোক কাঁচামাল, হোক যন্ত্রপাতি, হোক মেশিনারিজ, হোক আসবাবপত্র, যে কোনো বিষয় হতে পারে। সেই উপকরণগুলো আমার যথাযথ ব্যবহার করতে হবে। আমি বিন্যাস করলাম কিন্তু আমার সেই মেশিনারিজ ব্যবহার হচ্ছে না, সেই যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে না, আমি কাঁচামালগুলো ব্যবহার করতে পারছি না, তাহলে আমার উৎপাদন কার্য সম্পূর্ণ হবে না। সেক্ষেত্রে আমাকে উপকরণের যে বিষয়গুলো থাকবে সেগুলো যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি। এখানে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি বলতে এক বিভাগ অন্য বিভাগের সাথে, এক কর্মী অন্য কর্মীর সাথে যে পারস্পরিক সম্পর্কটা থাকবে সেই সম্পর্কটা সুসম্পর্ক হতে হবে। তাদের মধ্যে একটা পারস্পরিক যে নিজেদের সুসম্পর্ক বজায় থাকলেই তাহলেই উৎপাদন কার্য সঠিকভাবে সম্পন্ন করা যাবে। কারণ পারস্পরিক সম্পর্ক এমন একটা বিষয়, সেখানে যদি সম্পর্কটা ভালো না হয় তাহলে একে অপরের সাথে সবসময় একটা দ্বন্দ্ব বিরাজ করে এবং দ্বন্দ্ব বিরাজ করলে তো একজন আরেকজনের সাথে সমন্বয় হয় না এবং সেখানে উৎপাদন কার্য সঠিকভাবে সম্পন্ন করা যায় না। তো আমরা দেখতে পারি যে পারস্পরিক সম্পর্কটা তাদের মধ্যে যাতে বৃদ্ধি পায় সেই লক্ষ্য আমাদের বা উদ্দেশ্য আমাদের পর্যবেক্ষণ করতে হবে। তো আমরা পরবর্তী অংশ দেখতে পাচ্ছি সহজ তত্ত্বাবধান। আমরা যে কাজটি করব সেটা যাতে তত্ত্বাবধানটা সহজ হয়। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের যে অফিসের যে নির্বাহী থাকবে সে যাতে সবার কাজগুলো তত্ত্বাবধান করতে পারে, পর্যবেক্ষণ করতে পারে, সেটা তার সুনিশ্চিত করতে হবে। তো আমরা যখন বিন্যাস করব তো সহজে যাতে তত্ত্বাবধান করা যায় সেই বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি গতিশীলতা আনয়ন। গতিশীলতা আনয়ন হচ্ছে কাজের স্পৃহা বৃদ্ধি। আমরা যখন কোনো কাজ করব সেই গতিশীলতা যদি কাজের মধ্যে না থাকে তো সেখানে কাজটা সফলভাবে সম্পূর্ণ হবে না এবং কাজের সময় বেশি লাগবে, উৎপাদন কার্য সঠিকভাবে সম্পূর্ণ হবে না। তো আমাদের গতিশীলতা থাকতে হবে। তো আমরা যখন বিন্যাস করব তো আমাদের গতিশীলতা বিষয়টি বিবেচনা করতে হবে। আমরা লাস্ট যে বিষয়টি দেখতে পাচ্ছি ফলপ্রসূ কার্যপ্রবাহ। আমরা পরিশেষে এই বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকটা কাজেরই একটা ফলাফল আশা করি। তো সেই ফলাফলটা অবশ্যই আমরা ইতিবাচক আশা করি যে ভালো ফলাফল হোক। তো আমরা যখন বিন্যাস উপলব্ধি করব বা কারখানা বিন্যাস করব সেক্ষেত্রে আমরা দেখব যে ফলপ্রসূ কার্য নিশ্চিত হচ্ছে কিনা। আমরা যখন কাজটি সম্পূর্ণ করব তখন দেখব যে কাজটা ফলপ্রসূ কতটুকু, কাজটি সঠিকভাবে সফল হয়েছে কিনা, সেটা বাহিরে তার অবস্থান কিরকম। সেই ফলপ্রসূ যদি হয় তাহলে আমরা আমাদের বিন্যাসের সঠিকভাবে আমাদের উদ্দেশ্যটা নিশ্চিত হবে। আর উদ্দেশ্য যখন সঠিকভাবে আমরা সফল করতে পারবো তখন আমাদের কাজও সফল হব, আমাদের উৎপাদন কাজও সফল হবে, আমরা সহজেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিন্যাসের বিবেচ্য বিষয়।
আমরা যখন কোনো প্রতিষ্ঠানের বিন্যাস করব আমাকে কিছু বিষয় অবশ্যই বিবেচনায় আনতে হবে। সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোকপাত করব। সেই বিষয়গুলো হচ্ছে কি, ব্যবসায়ের প্রকৃতি। এখন আমাকে যখন আমি বিন্যাস করব তখন আমাকে ব্যবসার প্রকৃতি জানতে হবে। সেটা কি কোনো সেবাধর্মী নাকি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। যদি সেবাধর্মী হয় সেক্ষেত্রে বিন্যাসটা হবে একরকম, আর যদি সেটা উৎপাদনমুখী হয় সেক্ষেত্রে বিন্যাসটা হবে আরেক রকম। কারণ একটা স্কুল বা একটা হাসপাতালের যেরকম বিন্যাস হয় তেমনি একটি কারখানা বা একটি গার্মেন্টসের বিন্যাস একই রকম হয় না। সেটাই এই জন্যই আমি বললাম যে যখনই আমরা বিন্যাস করব আমাকে আগে দেখতে হবে যে সেটা কি কোনো উৎপাদনমুখী প্রতিষ্ঠান নাকি সেবাধর্মী প্রতিষ্ঠান। সেই বিষয়ে বিবেচনা করে আমাকে বিন্যাস করতে হবে। পরবর্তী অংশ হচ্ছে দ্রব্য বা সেবার প্রকৃতি। সেটা কি দ্রব্য বা সেবার প্রকৃতি। আমরা যে দ্রব্যটা উৎপাদন করব সেটা কি কোনো সেবামুখী নাকি কোনো দ্রব্য। যদি দ্রব্য হয় সেক্ষেত্রে তার উৎপাদনের বিন্যাস হবে একরকম, আবার যদি সেবার প্রকৃতি হয় সেখানে হবে আরেক রকম। কারণ কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে একই রকম পণ্য হওয়া সত্ত্বেও তাদের বিন্যাসগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি উৎপাদনের প্রকৃতি। উৎপাদনের প্রকৃতি বলতে উৎপাদনটা সেই প্রকৃতিটা কিরকম হবে। কারণ একটা হাসপাতালের বিন্যাস যেরকম হয় তেমনি একটি কারখানার বিন্যাস একই রকম হয় না। কারণ ভারী ভারী যন্ত্রপাতির জন্য যেরকম বিন্যাস হওয়া দরকার কিন্তু একটি কারখানার বিন্যাস সেরকম হয় না। কারণ দেখা যায় তাদের উৎপাদনের প্রকৃতি অনুযায়ী আমাদের বিন্যাসটা এরকম হয়। যেমন মনে করি আমরা একটা স্কুলে যেমন একটি কম্পিউটার রুমের যেরকম বিন্যাস হওয়া উচিত, একটি ভারী যন্ত্রপাতির জন্য যেই কক্ষটি থাকা দরকার সেরকম বিন্যাস হয় না। কাজেই উৎপাদনের প্রকৃতি অনুযায়ী আমাকে বিন্যাস করতে হবে। এরপর হচ্ছে ব্যবস্থাপনার দর্শন। ব্যবস্থাপনার আমরা জানি 14টি দর্শন রয়েছে। তো আমরা যখন বিন্যাসের বিবেচনা করব তখন আমাকে ব্যবস্থাপনার দর্শন বিবেচনা করতে হবে। দেখা যায় একই রকম পণ্য কিন্তু তাদের কাজের সুবিধার জন্য বিন্যাসটা দুই রকম ভাবে করা হয়। কাজেই ব্যবস্থাপনার উৎপাদন বিন্যাসের উৎপাদনটা ব্যবস্থাপনার উপর কতটুকু প্রভাব বিস্তার করে সেই বিষয়গুলো আমাকে বিবেচনায় আনতে হবে। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি আর্থিক সামর্থ্য। এখন আমি আমার উৎপাদন কার্য সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য আমি বিন্যাস যতভাবেই করি না কেন, আমাকে যত সুন্দরভাবেই বা যত গোছানোভাবেই করি না কেন সেখানে অবশ্যই আর্থিক বিষয়টা লক্ষ্য করা যায়। কারণ টাকা পয়সা ছাড়া বা টাকা ছাড়া বা মূলধন ছাড়া কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন করা যায় না। তো সেক্ষেত্রে আমাকে আর্থিক বিষয় বিবেচনা করতে হবে। আমি যত সুন্দরভাবে বিন্যাস করতে চাই না কেন সেখানে আমাকে আর্থিক সামর্থ্য অবশ্যই থাকতে হবে। আর্থিক সামর্থ্য যদি না থাকে সেক্ষেত্রে আমি সুন্দরভাবে বিন্যাস করতে পারবো না। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি বরাদ্দকৃত স্থান। আমাকে আমার অফিস যতটুকু স্থান দিয়েছে সেখানে বরাদ্দকৃত স্থান দিয়েছে সেটুকুর মধ্যে আমাকে বিন্যাস করতে হবে। অনেক সময় দেখা যায় কর্মী কম কিন্তু জায়গা কম কিন্তু কর্মী বেশি। আমরা এখনো লক্ষ্য করলে দেখতে পাই বিভিন্ন অফিসে সেখানে জায়গা কম কিন্তু অনেক লোক সেখানে সুন্দরভাবেই কাজ করছে। সেটা হচ্ছে বিন্যাসের কারণে। এখন আমাকে অনেক জায়গা দিল কিন্তু আমার সেটা সঠিকভাবে বিন্যাস হচ্ছে না বা সঠিকভাবে কাজ হচ্ছে না, তাহলে এরকম না। আমার অল্প জায়গাতেই দেখা যায় অনেক সময় অনেক লোক কাজ করতে পারে, সেটা সঠিকভাবে বিন্যাসের কারণে। আবার অনেক সময় অল্প জায়গা মানে আমার জায়গার সঠিক ব্যবহারটা থাকতে হবে যাতে সঠিকভাবে সবাই ঠিকভাবে কাজ করতে পারে। তো 7 নম্বর হচ্ছে শ্রমিক কর্মীর সংখ্যা। আমার বিন্যাসটা এমন থাকতে হবে শ্রমিক কর্মীর সংখ্যা অনুযায়ী আমাকে বিন্যাস করতে হবে। কারণ আমি যে কাজটি কম শ্রমিক দিয়ে করব সেখানে আমার বিন্যাসটা হবে একরকম, আর শ্রমিকের সংখ্যা যদি বেশি হয় সেখানে বিন্যাসটা হবে আরেক রকম। তো শ্রমিক কর্মীর সংখ্যা অনুযায়ী আমাকে বিন্যাস করতে হবে। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি ব্যবহৃত যন্ত্রপাতির ধরন। ব্যবহৃত যন্ত্রপাতির ধরন অনুযায়ী আমরা বিন্যাস করতে পারি। কারণ দেখা যায় ভারী যন্ত্রপাতির জন্য একরকম বিন্যাস করা হয়, হালকা যন্ত্রপাতির জন্য আরেক রকম বিন্যাস করা হয়, অথবা অফিস সরঞ্জামের জন্য আরেক রকম বিন্যাস করা হয়। তো
ব্যবহৃত যন্ত্রপাতির ধরন অনুযায়ী আমাকে বিন্যাস করতে হবে। এখন আমি দেখা যায় ভারী যন্ত্রপাতিগুলো এমনভাবে রাখলাম যেখানে শ্রমিক কর্মীদের চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা সঠিকভাবে সম্পন্ন হবে না। এজন্য আমাকে যন্ত্রপাতির ধরন অনুযায়ী আমাকে বিন্যাস করতে হবে। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি চলাচলের প্রয়োজনীয়তা। আমরা বিন্যাস যেভাবেই করি না কেন আমার চলাচলের সুবিধা থাকতে হবে। শ্রমিক কর্মীরা যাতে সহজে চলাচল করতে পারে, তারা এক স্থান থেকে অন্য স্থানে সহজে যাতায়াত করতে পারে, চলাচল করতে পারে, কাজে যাতে ব্যাঘাত সৃষ্টি না হয়, সেভাবে আমাকে বিন্যাস করতে হবে। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি কার্য সম্পাদনের পরিমাণ। আমরা যার যে দায়িত্ব সেই কাজগুলো সঠিকভাবে যদি সম্পন্ন করতে পারি, তাহলে আমাদের কার্য সম্পাদনের পরিমাণটা নিশ্চিত হবে, আমরা সঠিকভাবে কাজগুলো সম্পন্ন করতে পারবো। আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি পারিপার্শ্বিক অবস্থা। ব্যবসার যে পারিপার্শ্বিক অবস্থা থাকে সেই বিষয়গুলো লক্ষ্য রেখেই আমাকে বিন্যাস করতে হবে। আর পারিপার্শ্বিক অবস্থা যদি ভালো হয়, সেক্ষেত্রে আমি বিন্যাসটা ওইভাবেই করব যাতে আমার ব্যবসায়ের ধরন আরো ভালো হয়। আর যদি পারিপার্শ্বিক অবস্থা আমার অনুকূলে না থাকে, সেক্ষেত্রে আমাকে বিন্যাস পরিকল্পনা করে করতে হবে যাতে আমার ব্যবসা আরো ভালোভাবে সম্পন্ন আমি করতে পারি, আমার উৎপাদন কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারি, সেটা যাতে লাভজনক হয়, সেই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে। তো আমরা যখন বিন্যাস করব, আমরা তো এই বিষয়গুলোর উপর বিবেচনা করি আমরা বিন্যাসটা সম্পূর্ণ করব। তোমাদের আজকে আরো কিছু কথা আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন কোনো অধ্যায় পড়বো, আমরা অবশ্যই অধ্যায়টা ভালোভাবে আয়ত্ত করব এবং ভালোভাবে বুঝে বুঝে পড়বো, যাতে আমাদের সেই অধ্যায় থেকে কোনো কোশ্চেনে যাতে বাদ না যায়, আমরা কোনো টপিকস যাতে আমাদের শেষ বাদ না যায়, আমরা যাতে পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণ করতে পারি, সেই প্রশ্নের উত্তর যাতে সহজভাবে দিতে পারি, সেইভাবে আমরা পড়ে পড়ে জানবো। তো আমি তোমাদের আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা এই অধ্যায়ের উপরে যে আমাদের বিগত বছরে যে বোর্ডগুলোতে যে কোশ্চেনগুলো ছিল বা এসেছে, তোমরা সেগুলো খেয়াল করবে যে সে কি ধরনের কোশ্চেন এসেছে, আমরা সেই অনুযায়ী পড়বো। তাহলে আমরা পরীক্ষা উত্তর দিতে পারবো। এবং তোমরা এমসিকিউ গুলো খেয়াল করবে যাতে এমসিকিউ আমরা সহজভাবে দিতে পারবো। এখন আমরা পড়াটা এমন ভাবেই পড়বো যাতে এমসিকিউ হোক, জ্ঞানমূলক হোক, অনুধাবন হোক, বা যাই হোক, সৃজনশীল হোক, সিকিউ হোক বা এমসিকিউ হোক, যাই হোক, আমরা যাতে সহজে দিতে পারি। আর তোমাদের কাছে আমার আরেকটি বিষয় বলার আছে যে আমরা যখন যে বিষয়টি না বুঝবো, আমরা বারবার করে সেটা বোঝার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় অবস্থান করো, আর বেশি বেশি পড়াশোনা করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।